আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং সাবজেক্টের ফাইনাল এমসিকিউ সমাধান। গ্রুপ এ, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। নাম্বার 1, সাইন সিমটমস অফ সিরোসিস অফ লিভার, অর্থাৎ সিরোসিস অফ লিভার হলে কোন ধরনের উপসর্গ দেখা দেয়? সঠিক উত্তর অ্যাসাইটিস, ইডিমা অ্যান্ড স্প্লিনোমেগালি। অ্যাপেটাইট এবং রেনাল ফেলার হয় না। একটু ব্যাখ্যা দেখি। কমন সাইন সিমটমস অফ লিভার সিরোসিস অথবা সিরোসিস অফ লিভার, এটাতে জন্ডিস হতে পারে, অ্যাসাইটিস, ফ্লুইড অ্যাকুমুলেশন ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, হেপাটোমেগালি হতে পারে, ইনলার্জ লিভার, স্প্লিনোমেগালি, ইনলার্জ স্প্লেন, প্রুরিটাস, ইচিং বলা হয়, ওয়েট লস অ্যান্ড গাইনিকোম্যাস্টিয়া হতে পারে, যেটাকে ইনলার্জ ব্রেস্ট টিস্যু ইন মেল। অর্থাৎ সঠিক উত্তর অ্যাসাইটিস, ইডিমা অ্যান্ড স্প্লিনোমেগালি। নাম্বার 2, কমন ডিসঅর্ডার ইন অ্যাডাল্টহুড পিরিয়ড, অর্থাৎ অ্যাডাল্টহুড পিরিয়ডে কমন সমস্যাগুলো কি হতে পারে? সঠিক উত্তর চেঞ্জ দ্য স্কিন থিনার, ডিপ্রেশন অ্যান্ড হাইপারটেনশন। এদিকে ক্লেপ লিফট অ্যান্ড ক্লাব ফুট হচ্ছে জন্মগত ত্রুটি। একটু ব্যাখ্যা দেখি। কমন ডিসঅর্ডার ইন অ্যাডাল্টহুড পিরিয়ড ইনক্লুডস হাইপারটেনশন, ডায়াবেটিস হতে পারে, ডিপ্রেশন হতে পারে, ওবেসিটি, স্থূলতা, হাইপারলিপিডেমিয়া, ব্লাডে লিপিডের পরিমাণ বেড়ে যাবে, ফ্যাট, অস্টিওআর্থ্রাইটিস এবং সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হতে পারে। নাম্বার 3, ফলোয়িং আর দ্য ফিচার অফ কোলোসিস্টাইটিস, অর্থাৎ কোলোসিস্টাইটিস হলে কোন ধরনের ফিচার বা উপসর্গ দেখা যায়? সঠিক উত্তর পেইন ইন দ্য রাইট আপার অ্যাবডোমেন। পেইন হবে ডান সাইডের ওপরের দিকে, ডান সাইডের আপার অ্যাবডোমেনে। এছাড়া হতে পারে মার্ফি সাইন্স পজিটিভ অ্যান্ড পেইন রেডিয়েটস ইনটু শোল্ডার, অর্থাৎ পেইন হবে শোল্ডারের দিকে, রেডিয়েশন। ব্লিডিং গাম এবং ওয়েট লস হবে না। ব্যাখ্যা দেখি। কমন ফিচার্স অফ কোলোসিস্টাইটিস: রাইট আপার কোয়াড্রেন্ট পেইন অফেন রেডিয়েটিং টু দ্য রাইট শোল্ডার অর ব্যাক, যেটা স্বভাবতই শোল্ডার এবং ব্যাকের দিকে হয়ে থাকে। এছাড়াও ফিভার হতে পারে, নাউসিয়া অ্যান্ড ভমিটিং হতে পারে। মার্ফি সাইন্স হচ্ছে পেইন অন ডিপ ইন্সপিরেশন হোয়েন প্রেসিং অন দ্য রাইট আপার অ্যাবডোমেন। এটা কোলোসিস্টাইটিস হলে মার্ফি সাইনটা পাওয়া যাবে। এছাড়াও জন্ডিস হতে পারে, ব্লোটিং হতে পারে এবং অ্যাবডোমিনাল টেন্ডারনেস হতে পারে। তো ব্লোটিং হচ্ছে পেট ফুলে যাওয়া হতে পারে। অর্থাৎ সঠিক উত্তর এ, সি, ই। নাম্বার 4, কমন নজোকোমিয়াল ইনফেকশন আর কমন নজোকোমিয়াল ইনফেকশন কোনগুলো? সঠিক উত্তর ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আরটিআই, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং সার্জিক্যাল সাইট উড ইনফেকশন। স্কিন ক্যান্সার এবং ইনফেকশন অফ দ্য পেরিটোনিয়াম, অর্থাৎ পেটের যে লেয়ার সেটাকে যদি ইনফেকশন, এগুলো কমন নজোকোমিয়াল ইনফেকশন নয়। আরও কিছু ব্যাখ্যা দেখতে পারি আমরা। কমন নজোকোমিয়াল ইনফেকশন ইউটিআই, নিউমোনিয়া হতে পারে, সার্জিক্যাল সাইট ইনফেকশন, ব্লাড স্ট্রিম ইনফেকশন, ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন। সঠিক উত্তর এ, সি, ই। নাম্বার 5, কজেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আর, অর্থাৎ প্যানক্রিয়াটাইটিস হলে কোন ধরনের কজের কারণে, অর্থাৎ কোন ধরনের কারণে প্যানক্রিয়াটাইটিস হয়ে থাকে? সঠিক উত্তর অ্যালকোহল কনজাম্পশন, অ্যালকোহল খেলে, হরমোন চেঞ্জ, অর্থাৎ যদি বডিতে হরমোন চেঞ্জ, হরমোন ইমব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে, এবং গল স্টোন, অর্থাৎ যদি পাথর হয় গল ব্লাডারে সেক্ষেত্রেও প্যানক্রিয়াটাইটিস হতে পারে। কিন্তু ইন্টেস্টিনাল ওর্ম এবং ইনঅ্যাডিকুয়েট হাইড্রেশনের কারণে প্যানক্রিয়াটাইটিস হয় না। এক্সপ্লানেশন: কজেস অফ প্যানক্রিয়াটাইটিস, গল স্টোন হচ্ছে মোস্ট কমন, অ্যালকোহল কনজাম্পশন, হাইপার ট্রাইগ্লাইসেরিডেমিয়া, অর্থাৎ ব্লাডে যদি লিপিডের পরিমাণ বেড়ে যায়, ফ্যাট, হাইপার ক্যালসিমিয়া, ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, এবং প্যানক্রিয়াটাইটিক টিউমার, যদি সেখানে কোনো টিউমার হয় তাহলে এগুলোর কারণেও আমার প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আর সঠিক উত্তর এ, বি, সি। বেস্ট আনসার। নাম্বার 1, হুইচ ড্রাগ ইজ হার্মফুল ফর অ্যাজমা প্যাশেন্ট, অর্থাৎ অ্যাজমা প্যাশেন্টের জন্য কোন ড্রাগটি হার্মফুল, ক্ষতিকর? সঠিক উত্তর ইনজেকশন ডাইক্লোফেনাক সোডিয়াম। অপরদিকে অরাডক্সন, সেপ্টন এবং প্রেডনিসোলন ক্ষতিকর নয়। আমরা একটু ব্যাখ্যা দেখি। ড্রাগ শুড নট ইউজড ফর অ্যাজমা প্যাশেন্ট। আমরা বিটা ব্লকার ড্রাগ ইউজ করতে পারি না, যেমন প্রোপ্রানল,
যেগুলো ক্যান কজ ব্রঙ্কোকনস্ট্রিকশন করতে পারে। অ্যাসপিরিন ট্রিগার অ্যাজমা এক্সারবেশন। NSAID non-steroidal anti-inflammatory drugs, diclofenac, ibuprofen may induce bronchospasm, and ACE inhibitor captopril can cause cough. So এই ধরনের ড্রাগ অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আর সঠিক উত্তর হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম, যেটা একটি NSAID-র অন্তর্ভুক্ত। নাম্বার 2, বাই রুল অফ নাইনস বার্ন অফ হেড অ্যান্ড নেক, অর্থাৎ রুল অফ নাইনস অনুযায়ী হেড অ্যান্ড নেক কত %? সঠিক উত্তর 9%। আমরা একটু ব্যাখ্যা দেখি। রুল অফ নাইনসের মধ্যে হেড অ্যান্ড নেক 9%, ইচ আর্ম অর্থাৎ প্রত্যেক আর্ম বাহু 9% করে, 2 বাহু 18%, ইচ লেগ প্রত্যেক লেগ 18% করে, 2 পা 18 দুগুণে 36%, অ্যান্টেরিয়র ট্রাঙ্ক অর্থাৎ আমার ট্রাঙ্কের সামনের দিকে 18% এবং ট্রাঙ্কের পেছনের দিকে 18%, এবং পেরিনিয়াম এরিয়া অর্থাৎ জেনিটাল এরিয়া হচ্ছে 1%, টোটাল 100%। সো রুল অফ নাইনস অনুযায়ী হেড অ্যান্ড নেক হচ্ছে 9%। মোস্ট সিগনিফিক্যান্ট রিস্ক ফ্যাক্টর ফর ডায়রিয়া ইজ, অর্থাৎ ডায়রিয়ার জন্য সিগনিফিক্যান্ট রিস্ক ফ্যাক্টর কোনটি? সঠিক উত্তর হাইপোভলিমিক শক। কারণ ডায়রিয়া হলে প্রচুর পরিমাণে ফ্লুইড লস হতে থাকে, যার জন্য এক্সেসিভ ফ্লুইড লসের কারণে একজন রোগী শকে চলে যেতে পারে। অপরদিকে হাইপারটেনশন অর্থাৎ প্রেশার বাড়বে না, হাইপারগ্লাইসেমিয়া গ্লুকোজ লেভেলও বাড়বে না, এবং হাইপারন্যাট্রেমিয়া সোডিয়াম লেভেলও বাড়বে না, অর্থাৎ সঠিক উত্তর হাইপোভলিমিক শক। কজেস অফ সিভিয়ার ব্রেথলেসনেস, অর্থাৎ কোনটি সিভিয়ার ব্রেথলেসনেস অর্থাৎ অধিক শ্বাসকষ্টের কারণ? সঠিক উত্তর এক্সারবেশন অফ COPD, অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের কারণে আমার সিভিয়ার ব্রেথলেসনেস হতে পারে। অপরদিকে নিউমোথ্রাক্স, ট্রমা এবং ডায়রিয়ার কারণে সিভিয়ার ব্রেথলেসনেস হয় না। কজেস অফ সিভিয়ার ব্রেথলেসনেস: অ্যাজমা, COPD, হার্ট ফেলিয়ার, নিউমোনিয়া, পালমোনারি এম্বোলিজম এবং নিউমোথ্রাক্স, এগুলো কারণেও সিভিয়ার ব্রেথলেসনেস হতে পারে। আর সঠিক উত্তর এক্সারবেশন অফ COPD। 5, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন অফ COPD ইজ, অর্থাৎ COPDর জন্য আমরা কোন ধরনের ডায়াগনস্টিক টেস্ট করে থাকি? সঠিক উত্তর ব্লাড গ্যাস অ্যানালাইসিস, যেটাকে ABGও বলা হয়। অপরদিকে সেরোলজিক্যাল, CRP এবং মন্টক টেস্ট COPDর জন্য করা হয় না। একটু ব্যাখ্যা দেখি। ল্যাবরেটরি টেস্ট অফ COPD, ABG বা ব্লাড গ্যাস অ্যানালাইসিস, ইভ্যালুয়েট অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড লেভেলস অ্যান্ড স্পুটাম অ্যানালাইসিস করা হয়। অপরদিকে সেরোলজিক্যাল টেস্ট মূলত বিভিন্ন ধরনের ইনফেকশন ডায়াগনোসিস করার জন্য ব্যবহার করা হয়, যেমন হেপাটাইটিস B হতে পারে, HIV হতে পারে, অথবা অটোইমিউন ডিসঅর্ডারের কারণে টেস্ট করা হয়ে থাকে। The CRP হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, মেজার্স দ্য রেসপন্স টু ইনফ্লামেশন। ইনফ্লামেশনের জন্য রেসপন্স মেজার করার জন্য আমার CRP টেস্ট করা হয়। অপরদিকে মন্টক টেস্ট করা হয় টিউবারকুলিন টেস্ট, অর্থাৎ টিউবারকুলোসিসের জন্য মন্টক টেস্ট করা হয়ে থাকে। তো সঠিক উত্তর B। গ্রুপ B, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। ফলোয়িং আর দ্য কমপ্লিকেশন অফ CRF, অর্থাৎ ক্রনিক রেনাল ফেইলার। ক্রনিক রেনাল ফেইলার হলে কোন ধরনের কমপ্লিকেশন দেখা যায়? সঠিক উত্তর হাইপারক্যালমিয়া, অ্যানিমিয়া এবং হাইপারটেনশন। হাইপারক্যালমিয়া হচ্ছে পটাশিয়াম লেভেল বেড়ে যায়, অ্যানিমিয়া রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, এবং হাইপারটেনশন রক্তে প্রেশার অর্থাৎ আর্টেরিয়াল ব্লাড প্রেশার বেড়ে যায়। থেকে অ্যানোরেক্সিয়া, ক্ষুধামন্দা এবং ক্যালসিয়াম ব্যালেন্স এটা হয় না। আমি একটু ব্যাখ্যা দেখি। কমপ্লিকেশন: অ্যানিমিয়া হতে পারে ডিউ টু রিডিউস এরিথ্রোপয়েটিন প্রোডাকশন। এরিথ্রোপয়েটিনের মাধ্যমে আমাদের আরবিসি উৎপন্ন হয়। তো যদি আরবিসি উৎপন্ন না হয় সেক্ষেত্রে ব্লাডে হিমোগ্লোবিন পরিমাণ কমে যাবে, আর যেটা অ্যানিমিয়ার কারণ। হাইপারটেনশন যেটা হয়ে থাকে সেকেন্ডারি ফ্লুইড ওভারলোডের কারণে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে হাইপারক্যালমিয়া, হাই পটাশিয়াম, হাইপারফসফেটেমিয়া, হাইফসফেট। এছাড়াও বোন ডিজিজ হতে পারে ক্যালসিয়াম এবং ফসফেট ইমব্যালেন্সের জন্য। সঠিক উত্তর ACE।
নাম্বার 2, মেজর ম্যানিফেস্টেশন অফ ব্লাড ডিসঅর্ডার, অর্থাৎ ব্লাড ডিসঅর্ডারের মেজর ম্যানিফেস্টেশন কোনগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা মেজর ব্লাড ডিসঅর্ডার। সঠিক উত্তর অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এবং পলিসাইথেমিয়া। অ্যানিমিয়া হচ্ছে লো আরবিসি কাউন্ট, থ্রম্বোসাইটোপেনিয়া লো প্লেটলেট এবং পলিসাইথেমিয়া হচ্ছে হাই আরবিসি, ব্লাডে আরবিসির পরিমাণ অনেক বেড়ে যায়। এছাড়াও আরও কিছু হতে পারে, লিউকোপেনিয়া হতে পারে, হেমোফিলিয়া যেটা জেনেটিক ডিসঅর্ডার, লিউকেমিয়া এটা হচ্ছে এক ধরনের ক্যান্সার, এবং ডিআইসি ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এগুলো এক এক ধরনের মেজর ম্যানিফেস্টেশন অফ ব্লাড ডিসঅর্ডার। অপরদিকে হেমাচুরিয়া এবং এডিমা কোনো ব্লাড ডিসঅর্ডার নয়। হেমাচুরিয়া হচ্ছে ইউরিনের মাধ্যমে রক্ত আসা। সঠিক উত্তর ACE। নাম্বার 3, এটিওলজি অফ হেমোরয়েডস। হেমোরয়েডসের এটিওলজি কী? সঠিক আনসার প্রেগনেন্সি অ্যান্ড ওবেসিটি। অপরদিকে ইডিমা এবং CHF এবং থ্রম্বোসিস হেমোরয়েডসের কারণ নয়। আমরা ব্যাখ্যা দেখি। কমন এটিওলজি অফ হেমোরয়েডস: ক্রনিক কনস্টিপেশনের জন্য হতে পারে, ক্রনিক ডায়রিয়া, প্রলং সিটিং লং সময় বসে থাকা, ওবেসিটি স্থূলতা, প্রেগনেন্সি এবং লো ফাইবার ডায়েট, এগুলোর কারণেও হেমোরয়েডস হতে পারে। আর সঠিক উত্তর প্রেগনেন্সি এবং ওবেসিটি। নাম্বার 4, সাইন সিমটমস অফ কলেরা। কলেরা হলে কোন ধরনের সাইন সিমটম দেখা যায়? সঠিক উত্তর কোল্ড অ্যান্ড ক্লামি স্কিন, ইন্টেন্স ডিহাইড্রেশন অ্যান্ড ইফোর্টলেস ভমিটিং। কিন্তু ব্লাড প্রেশার হাই এবং ইনক্রিজড ইউরিন আউটপুট হয় না। আমরা একটু ব্যাখ্যা দেখি। কমন সাইন সিমটমস অফ কলেরা: প্রফিউজ ওয়াটারি ডায়রিয়া, অর্থাৎ চালের পানির মতো ডায়রিয়া হয়ে থাকে, স্টুলের সাথে চালের পানির মতো ডায়রিয়া বের হয়। এছাড়াও ভমিটিং হতে পারে, সিভিয়ার ডিহাইড্রেশন হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, সানকিন আই চোখ তলায় যাবে, এবং ডিক্রিজড ইউরিন আউটপুট যেটাকে অলিগুরিয়া বলা হয়। অর্থাৎ সঠিক উত্তর ACE। নাম্বার 5, কমপ্লিকেশন অফ অ্যাজমা। আর অ্যাজমা হলে কোন ধরনের কমপ্লিকেশন দেখা যায়? সঠিক উত্তর ফ্যাটিক, অর্থাৎ অ্যাজমা পেশেন্ট অনেক ক্লান্ত হয়ে যায়, সবসময় ক্লান্তহীন থাকে। নাম্বার বি হচ্ছে সার্কুলেটরি ওভারলোড, সার্কুলেশন প্রবলেম হয়, নিঃশ্বাস নিতে পারে না, এবং নিউমোথ্রাক্স। অপরদিকে সাইকোলজিক্যাল প্রবলেম এবং অ্যাবসেন্স ফ্রম ওয়ার্ক, এগুলো কমপ্লিকেশন নয়। আরও কিছু কমপ্লিকেশন আছে, রেসপিরেটরি ফেলিয়ার, নিউমোনিয়া হতে পারে, নিউমোথ্রাক্স, অ্যাকুমুলেশন অফ এয়ার ইন দ্য প্লেরাল স্পেস, রেসপিরেটরি অ্যারেস্ট এবং অ্যাটেলেকটেসিস, পার্ট অর অল অফ লাং কলাপস, এগুলো অ্যাজমার জন্য কমপ্লিকেশন হতে পারে। বেস্ট আনসার নাম্বার 1, কজিটিভ অর্গানিজম অফ গনোরিয়া। গনোরিয়ার কজিটিভ অর্গানিজম কি? আমরা জানি নাইজেরিয়া গনোরিয়ার দ্বারা মূলত গনোরিয়া হয়ে থাকে। অপরদিকে ট্রিপোনেমা প্যালিডাম মূলত সিফিলিস করে থাকে, এবং HIV, এইডস এবং ক্যান্ডিডা অ্যালবিকান্স মূলত ক্যান্ডিডিয়াসিস ফাঙ্গাল ইনফেকশন করে থাকে। আর সঠিক উত্তর নাইজেরিয়া। নাম্বার 2, এটিওলজি অফ হার্নিয়া। হার্নিয়ার এটিওলজি কি? সঠিক উত্তর লিফটিং অফ হেভি ওয়েট। কিন্তু ডায়রিয়া, সুইমিং এবং সিটিং এগুলো এটিওলজি নয়। একটু ব্যাখ্যা দেখি। কমন এটিওলজি অফ হার্নিয়া হতে পারে কনজেনিটাল ডিফেক্টের কারণে, যেমন ইঙ্গুইনাল হার্নিয়া, ইনক্রিজড ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, অ্যাবডোমেন যদি ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায়, প্রিভিয়াস সার্জিক্যাল ইনসেশন, প্রিভিয়াস কোনো সার্জারি থাকলে, প্রেগনেন্সি, ক্রনিক কন্ডিশন লাইক COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং ফ্লুইড ইন অ্যাবডোমেন, এগুলো থাকলেও আমার হার্নিয়া হতে পারে। আর সঠিক উত্তর লিফটিং অফ হেভি ওয়েট। আমরা যদি অনেক বেশি ওয়েট লিফট করি, অর্থাৎ সবসময় বেশি ওয়েট নিয়ে নাড়াচাড়া করি, সেক্ষেত্রে আমার হার্নিয়া হতে পারে। নাম্বার 3, কমন ভাইরাল ইনফেকশন এবং চিলড্রেন। বাচ্চাদের মধ্যে কমন ভাইরাল ইনফেকশন কোনটি? সঠিক উত্তর ইনফ্লুয়েঞ্জা। অপরদিকে ডায়রিয়া, ম্যালনিউট্রিশন, টিউবারকুলোসিস কোনো ভাইরাল ইনফেকশন নয়। ব্যাখ্যা দেখি। আরও কিছু আছে, যেমন ইনফ্লুয়েঞ্জা, রিনোভাইরাস, কমন কোল্ড, মিজলস, মাম্পস, রুবেলা, এগুলো হচ্ছে কমন ভাইরাল ইনফেকশন এবং চিলড্রেন। নাম্বার 4, লিউকেমিয়া অ্যাফেক্টস দ্য। লিউকেমিয়া কোথায় অ্যাফেক্ট করে? লিউকেমিয়া মূলত ব্লাড এবং ব্লাড ফর্মিং টিস্যুকে অ্যাফেক্ট করে। অপরদিকে স্প্লিন, আইবল এবং প্যানক্রিয়াসকে লিউকেমিয়া অ্যাফেক্ট করে না।
explanation একটু ব্যাখ্যা দেখি leukemia is a type of cancer that originate in the bone marrow and affect the blood and blood forming tissue. It is characterized by the uncontrolled proliferation of abnormal WBC. সঠিক উত্তর নাম্বার সি। Number 5, which one is the steps of pain assessment? আমাদের পেইন অ্যাসেসমেন্টের জন্য কোন স্টেপটি ফলো করা হয়? আমরা মূলত এক্সামিন দ্য সাবজেক্টিভ ডাটা, অর্থাৎ পেশেন্টের মুখ থেকে প্রবলেম শুনে আমরা পেইন অ্যাসেসমেন্ট করে থাকি, কিন্তু অবজেক্টিভ ডাটা দেখি না বা সাইট অফ পেইন আমরা দেখি না, এবং আইডেন্টিফাই দ্য কোপিং মেথডসও আমরা দেখি না। সঠিক উত্তর নাম্বার সি, এক্সামিন দ্য সাবজেক্টিভ ডাটা।